আরমিন এখন তার বাবাকে নিয়ে দাদার বাড়িতেই বেশি থাকে, কিন্তু মাঝে মাঝে আয়ানের বাড়িতেও আরিয়ার বাইনাতে থাকতে হয়। সকাল 9টায় রাফি, সুমনা আর আরমিন এসেছে আয়ানের সাথে যাওয়ার জন্য। আয়ানের প্রেস কনফারেন্স আছে, তাই সবাই সেখানে যাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে। আয়ান নীল রঙের একটা শার্ট আর কোট পরে নিচে নেমে এলো, সাথে আরিয়াও। আরমিন আয়ানকে দেখে উঠে দাঁড়িয়ে, আচ্ছা স্যার, আপনার দিন দিন বয়স এত কমে যাচ্ছে কেন? যে কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়ে যাবে। আমি পরে এখনো উঠতে পারছি না, আর বাকিদের যে কি অবস্থা হয়। আরমিনের দিকে তাকিয়ে সবাই অট্ট হাসিতে গড়াগড়ি খাচ্ছে। আয়ান হালকা কাশি দিয়ে, আরমিন, এটা আমার বাসা, তাই স্যার বলতে হবে না। আর হ্যাঁ, তোমার মাথা থেকে কিছু উদ্ভট কথাবার্তা সরানোর ব্যবস্থা আমি পাকাপাকিভাবেই করছি। তোমরা যাও, আমি মায়ের থেকে বলে এসছি। এত এত প্রশ্ন আয়ান সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছে। যখন নিজের গুরুত্বপূর্ণ মানুষটার কথা জিজ্ঞেস করা হলো, তখন যেন নিস্তব্ধ হয়ে গেল কনফারেন্স রুম। আয়ান নিজেকে সংযত করে, প্রশ্নটা আবার করুন। স্যার, আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা তো আপনাকে ছেড়ে চলে গেছে। এখন কি কাউকে নিয়ে নতুন করে ভাবছেন? শেষ থেকে কিভাবে শুরু করবেন? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার জীবনের যদি ইতিহাস লেখা হয়, তাহলে আপনাকে আমার জীবনের সবচেয়ে বেশি এই কথা ইতিহাসের পথে লিখতে হবে। সেটা হলো, আমি প্রতিবারই সবকিছু শেষ থেকে শুরু করেছিলাম। আমি কখনো হেরে যাইনি। হেরে যাওয়াটাকে যখনই ভাগ্য বলে মেনে নিতাম, তখন আবার নতুন করে শুরু করার পথে দেখা পেতাম। আর সেটা কি কখনো আমি হারিয়ে যেতে দেইনি। আমি শুরু করেছি বারবার, কখনো নিজেকে নিশ্চয় ভাবতে নেই আমি হেরে গেছি, আমার দ্বারা কিছু হবে না, সেটাও কখনো ভাবতে নেই। আমি পারবো, এই বিশ্বাস নিয়ে যদি আপনি টিকে থাকতে পারেন, তাহলে আপনি শেষ থেকে শুরু করতে পারবেন। কথাটা বলে আয়ান মাইক্রোফোন থেকে সরতে যাবে, এমন সময় আরেকজন সাংবাদিক বলে উঠল, আরেকটা আনসার তো বাকি রয়ে গেল। নতুন করে কাউকে নিয়ে ভাবছেন কিনা বললেন না তো। আয়ান আবার মুখে হাসি ফুটিয়ে, এতদিন ভাবিনি। ভেবেছিলাম আমার স্মৃতিগুলো নিয়ে আঁকড়ে ধরে বেঁচে থাকবো, কিন্তু একজনের ভালোবাসা আমি আটকিয়ে ফেলেছি। একদিন সে আমায় বলেছিল আমার মনের অন্য প্রান্তে সে একটু খালি জায়গা চায়। সেদিন তাকে আমি ফিরিয়ে দিয়েছিলাম। আজ বলছে আপনি জিতে গেছেন, আর আমি হেরেছি আপনার অপেক্ষার সত্য ভালোবাসার কাছে। কথাটা শুনে সবাই হাতে তালি দিতে লাগলো। এখানে চারদিকে যেন হইচই উল্লাসে ভরা। এর মাঝে মাইকে আয়ানের শেষ কথাগুলো শুনে আরমিন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এতক্ষণ সুমনা আর আরমিন কনফারেন্স হলের বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছিল, কিন্তু আয়ানের কথা শুনে আরমিন হাত থেকে চা ফেলে দিয়ে সুমনাকে জড়িয়ে ধরে। আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে, আয়ান আমাকে ভালোবাসে। সুমনা আরমিনের পাগলামি দেখে হাসছে আর দীর্ঘশ্বাস নিচ্ছে। আয়ান বেরিয়ে আসতেই আরমিন দৌড়ে গিয়ে আয়ানের বুকে ঝাঁপিয়ে পড়তেই আয়ান অবাক হলো। মুচকি হেসে আয়ান নিজেও হাত দুটো উঠিয়ে জড়িয়ে ধরতে যাবে, কিন্তু মনে হলো পেছন থেকে যেন কেউ তাকে ডাকছে। আয়ান আরমিনকে না ধরে পেছনে ফিরে তাকাতে যেন তার মাথায় বিদ্যুৎ চমকে উঠল। পুরোটা আকাশ যেন তার মাথায় ঘুরছে, কিছু বলতেই পারছে না। হতভম্ব নির্বিকার হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে সে। এদিকে আরমিনের বলা কথাগুলো যেন তার কানে যাচ্ছেই না। সে তাকিয়ে দেখছে তার প্রাপ্তিকে, দাঁড়িয়ে কারো জন্য অপেক্ষা করছে সে। আয়ান আরমিনের বুক থেকে সরিয়ে কাছে যেতেই আরমিন হাত টেনে ধরে। আরে তুমি এমন করছো কেন? এই তো বললে তোমার মনে আমার জন্য একটুখানি জায়গা হয়েছে, আর এখন দেখছি মেঘাচ্ছন্ন আকাশের মতো মুখ করে রেখেছ। আরমিন শোনো, আমি তোমাকে বড় সব বুঝিয়ে বলছি। কথাটা না বলতেই প্রাপ্তি একজনের সাথে গাড়িতে উঠে যাচ্ছে দেখে আয়ান আরমিনকে ছেড়ে দৌড়ে, প্রাপ্তি, প্রাপ্তি, প্লিজ শোনো। রাফি আর সুমনাও অবাক হয়ে তাকিয়ে আছে। আরমিনও আয়ানের পেছন পেছন এগিয়ে যাচ্ছে। আয়ান বারবার ডাকার পরেও সে একবারের জন্য পেছনে ফিরে তাকালো না, চলে গেল সে। রাফি আয়ানের কাছে দৌড়ে গিয়ে, আয়ান, প্রাপ্তি। হ্যাঁ হ্যাঁ প্রাপ্তি। কিন্তু প্রাপ্তির সাথে এই লোকটাকে, প্রাপ্তির সাথে ওর কিসের সম্পর্ক? রাফিকে কিছু না বলে আয়ান দৌড়ে আবার কনফারেন্স হলে গেল। সেখানে গিয়ে সাংবাদিকদের লিস্ট দেখতে লাগলেন। রাফি আয়ানের অবস্থা দেখে, তুই সাংবাদিকদের লিস্ট দেখেছিস কখনো? এখন কি লিস্ট দেওয়ার সময়? ওই লোকটা সাংবাদিক,
কারণ ও লোকটা আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিল। আয়ান লিস্ট দেখে জানলো ছেলেটার নাম ইমতিয়াজ আহমেদ। আয়ান নাম্বার সংগ্রহ করে বাড়িতে চলে এলো। অনেকবার কল দিয়েছে কিন্তু ছেলেটা কল রিসিভ করছে না। আরমিন চুপচাপ বসে আছে। কিছুটা খারাপ লাগলো, এইভাবে ভালো লাগছে আয়ানের মনে তার একটুখানি জায়গা হয়েছে। সে জায়গাটা ক্ষণিকের জন্য হয়েছে, আরমিন ভালো করেই বুঝেছে। আয়ান রাত 10টায় আবার কল দিল। ফোন রিসিভ করে সালাম দিয়ে কে বলছেন? ফোনের ওপাশের কণ্ঠ আয়ানের অনেক চেনা, তবুও চুপ করে শুনছে। চোখকে যেন মানাতে পারছে না সে। পানি গড়িয়ে গাল বেয়ে নিচে পড়ছে। আপনি কথা বলছেন না কেন? কে বলছেন? আয়ান তখনও নিশ্চুপ। আয়ান কথা বলছে না দেখে এই যে শুনছেন, আপনার ফোন অনেকক্ষণ থেকে বেজে যাচ্ছে। আমি রিসিভ করেছি, কথাই বলছে না। আপনি দেখুন তো কে। ইমতিয়াজ টেবিলের উপর ফাইলগুলো গুছিয়ে এসে ফোন হাতে নিয়ে কে বলছেন? আয়ান তখন নিজেকে সামলাতে ব্যস্ত। ইমতিয়াজ বলল, দেখুন, আপনার যদি অফিসিয়াল কথা থাকে সেটা কাল অফিসে এসে বলবেন। এইভাবে কাউকে ফোন দিয়ে ডিস্টার্ব করা উচিত না। আয়ান গলাটা পরিষ্কার করে আমি আয়ন মাহমুদ, যার কনফারেন্সে আজ আপনি এসেছিলেন। ইমতিয়াজ ভরকে যাওয়া অবস্থা সালাম দিয়ে বলল, স্যার আপনি? ফোনটা আগে রিসিভ করলো কে? আয়ানের প্রশ্ন শুনে ইমতিয়াজ অস্বস্তিতে পড়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছিল না। কিছুক্ষণ ভেবে নিঃসংকোচে বলল, আমার ওয়াইফ। কথাটা শুনে আয়ানের মনে হলো পুরোটা ছাদ ভেঙে তার মাথায় এসে পড়েছে। তবু নিজেকে শান্ত রেখে বলল, আমার আপনার সাথে কিছু কথা ছিল। জি স্যার বলুন। ফোনে নয়, আমি সরাসরি বলতে চাই। ঠিক আছে স্যার, কাল আমি আপনার হসপিটালে চলে আসব। আয়ান তড়িৎ গতিতে বলল, না, আমি আপনার বাসায় আসবো। আপনার ঠিকানা SMS করে পাঠিয়ে দিন, আমি চলে আসবো। ইমতিয়াজ কিছুটা অবাক হলো, কিন্তু না করতে পারল না। পরের দিন আয়ান চলে আসলো রাফিকে নিয়ে ইমতিয়াজের বাসায়। আয়ান বসে আছে ইমতিয়াজের সামনে। ইমতিয়াজ চুপ করে আছে। কি থেকে শুরু করবে সেটাই হয়তো চিন্তা করছে। আয়ান সরাসরি প্রশ্ন করে বসলো ইমতিয়াজকে। ও আপনার সত্যিই স্ত্রী? ইমতিয়াজ আয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে স্যার আপনি কি বলছেন? আমি যা বলছি সোজা সব উত্তরগুলো দেওয়ার চেষ্টা করুন। রাফি আয়ানের কাঁধে হাত দিয়ে প্লিজ উত্তেজিত হওয়ার দরকার নেই, যা বলবি শান্ত হয়ে কর। আপনার স্ত্রীর নাম কি? লাভলি। মিথ্যা বলছেন। আপনাদের বিয়ে হয়েছে কতদিন? 6 বছর। এটাও তো মিথ্যা। কি বলতে চাইছেন আপনি? আমার স্ত্রীকে নিয়ে আমি মিথ্যা বলতে যাব কেন? কারণ ও আপনার স্ত্রী হতেই পারে না। ওকে ডাকুন, আমি ওর সাথে কথা বলতে চাই। ইমতিয়াজ প্রথমে রাজি হলো না। রাফি সহ জোরাজুরি করাতেই লাবণী এদিকে আসেন। প্রাপ্তি আস্তে আস্তে ইমতিয়াজের পাশে এসে দাঁড়ালো। ওনাকে আপনি চেনেন? প্রাপ্তি আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ানে উঠে প্রাপ্তির সামনে দাঁড়িয়ে প্রাপ্তি, তুমি তোমার আয়ানকে চিনতে পারছো না? প্রাপ্তি, আমি তোমার আয়ান। প্রাপ্তি অসহায় চোখ নিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর শান্ত গলায় বলল, কে আপনি? ইমতিয়াজ প্রাপ্তির দিকে তাকিয়ে লাবণী আপনি যান, আমি কথা বলছি ওনার সাথে। প্রাপ্তি চুপ করে নিচের দিকে তাকিয়ে চলে গেল। আয়ান সেদিকে তাকিয়ে রাফি, আমার চোখে এতটাই ভুল? আমি আমার প্রাপ্তিকে চিনি না? রাফি আয়ানকে বসিয়ে তুই শান্ত হয়ে বস, আমি কথা বলছি। মিস্টার ইমতিয়াজ, দেখুন, আপনি কিন্তু কাল ওকে বলেছেন ও নতুন করে কিছু ভেবেছে কিনা। দেখুন, নতুন করে যখন ভাবতে ইচ্ছা করছে তখন যদি তার পুরনো ভালোবাসার মানুষটাকে সে ফিরে পায় তাহলে সে নতুন করে ঠিক শুরু করবে, কিন্তু নতুন কাউকে নিয়ে নয়, পুরনো মানুষকে নিয়ে নতুন ভাবে। আয়ান ইমতিয়াজের দিকে করুণ চোখে তাকিয়ে তুমি আমার অনেক ছোট হবে, তাই তুমি করে বলছি। আমার পাগলিটাকে আমায় ফিরিয়ে দাও। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। দরকার প্রয়োজনে আমার সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে দেব। তুমি শুধু আমার পাগলিটাকে আমাকে ফিরিয়ে দাও। ইমতিয়াজ এতক্ষণ চুপ করেছিল। লাভলি অন্যদিন আয়ান স্যারকে পেপার বা টিভিতে দেখলে কেমন চটপট করত, কিন্তু আজ সরাসরি দেখার পর তার কোনো রেসপন্স নেই কেন? ইমতিয়াজ শান্ত গলায় বলল, ও যে আপনার স্ত্রী তার কোনো প্রমাণ আছে? স্যার দেখুন, আমি এই কথাটা বলতাম না,
আপনি ঠিক বলেছেন, উনি আমার স্ত্রী নয়, আমি ওনাকে চিনিও না। তবে আজ 2 বছর উনি আমার বাড়িতেই থাকেন। 2 বছর মানে? 2 বছর। আমি 2 বছর আগে আমার মাকে নিয়ে ঢাকায় আসি ডাক্তার দেখানোর জন্য। ঢাকাতেও আমার অফিস এবং বাসা আছে। আমার বেশিরভাগ রাজশাহীতেই থাকতে ভালো লাগে। আর আমি যখন গিয়েছিলাম তখন উনি কোমা থেকে ফিরেছে 2 দিন হয়েছিল। একজন ডাক্তার ওনাকে সব কিছু মনে করাতে চাইছে, কিন্তু উনি চুপ করেই থাকতেন। আমি অনেকক্ষণ তাকিয়ে দেখছিলাম, নিজের মাঝেও কেমন কৌতূহল জেগেছে। এগিয়ে গেলাম দেখার জন্য। তখন ডাক্তার ইকবাল আমায় দেখে মুচকি হেসে, আর বলবেন না, এই 1.5 বছর আমাদের হসপিটালে কমাতে ছিল। প্রথম একজন মেয়ে এসে দেখে যেত, এখন আর কেউ আসে না। হসপিটালের বিল হয়েছে অনেক, ফ্যামিলির লোকেরও কোনো খোঁজ নেই। কথাগুলো শুনে আমি ওনার দিকে তাকাতেই আমার মায়া লাগছিল। সেদিন হসপিটালের সব বিল দিয়ে আমাদের সাথে রাজশাহীতে নিয়ে গেলাম। ওনার কিছু মনে নেই। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো উনি আপনাকে পেপার বা টিভিতে দেখলে উত্তেজিত হয়ে পড়েন। কাল আপনার কনফারেন্স ছিল বলে আসার সময় তাই ওনাকে নিয়ে আসলাম। ওনাকে ডাক্তারও দেখানো প্রয়োজন, তাই সাথে করে কাল নিয়ে গিয়েছিলাম। উনি আমার সাথে কাল গিয়েছে ঠিক, তবে নিজের মতো করে বাহিরেই বসেছিল। কিন্তু আজ আপনাকে সরাসরি দেখেও কিছু বলছে না, পুরোটা স্বাভাবিকভাবেই আছে। আয়ান নিচের দিকে তাকিয়ে। আমার বাচ্চা কোথায়? বাচ্চা? রাফিও একই স্বরে বলল। বাচ্চা? কার বাচ্চা আয়ান? আমার। রাফি অ্যাক্সিডেন্টের সময় 2 মাসে প্রেগনেন্ট ছিল। কথাটা শুনে রাফি ভ্রুকুচকে। প্রাপ্তি প্রেগনেন্ট ছিল? আমি কাউকে বলতে পারিনি কথাটা, কারণ মা জানলে মা সহ্য করতে পারতো না। কিন্তু স্যার, আমি তো কোনো বাচ্চার কথা জানি না। আমি ওনাকে নিয়ে আসার পর থেকে তো উনি বেশি কথা বলে না। তবে আমার মায়ের সাথে 2-1টা কথা বলে। সেই জন্য আমি ওনাকে অনেক ডাক্তারও দেখিয়েছি, কোনো লাভ হয়নি। উনি আমার সাথেও প্রয়োজন ছাড়া কথা বলে না। আয়ান ইমতিয়াজের দিকে তাকিয়ে। আচ্ছা ইমতিয়াজ, তুমি যে হসপিটাল থেকে প্রাপ্তিকে নিয়ে এসছো, আমরা কাল তাহলে হসপিটাল যাব। কথাটা বলে আয়ান উঠে প্রাপ্তি যে রুমে আছে সেই রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। ইমতিয়াজ একটু অবাক হলেও কিছু বলল না, কারণ তার এখানে বলার কোনো অধিকার নেই। কিন্তু হ্যাঁ, লাবণীকে সে ভালোবেসে ফেলেছে, তবে ডাক্তার আয়ান মাহমুদের স্ত্রী প্রাপ্তিকে নয়। বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করছে সে, কিন্তু নিজেকে সামলাতে এক চুল ছাড় দেয়নি। আয়ান দরজা বন্ধ করতে প্রাপ্তি স্থির হয়ে তাকিয়ে আছে, তার কোনো অনুভূতিই আসছে না। আয়ান এগিয়ে সামনে দাঁড়িয়ে বলল, আজ অভিমান করে থাকবে? তুমি কি ভেবেছ আমি তোমাকে ছাড়া কিভাবে আছি? তুমি কি ভাবনি তোমার আয়ান তোমাকে ছাড়া ঘুমাতে পারে না? প্রাপ্তি, আমি শেষ কবে ভালো করে ঘুমিয়েছি আমার মনে পড়ছে না। প্রাপ্তি, তোমার মনে আছে আমাদের বাচ্চার কথা? প্রাপ্তি ভয়ে ভয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ান প্রাপ্তির কাঁধ ধরে ঝাঁকিয়ে, তুমি কি আমার কথা বুঝতে পারছো না? প্রাপ্তি, তোমার মেয়ে আরিয়া, তার কথা তোমার মনে নেই? আরিয়া অনেক বড় হয়ে গেছে, তোমার জন্য এখনো সে অপেক্ষা করে। প্রাপ্তি কিছু না বলে আস্তে করে নিজের কাঁধ থেকে আয়ানের হাত ছড়িয়ে চুপচাপ নিজেকে সরিয়ে নিল। আয়ান আর জোর করল না, দরজাটা খুলে বেরিয়ে এসে, রাফি, প্রাপ্তি আমাকেই ভুলে গেছে, ওর মেয়ের কথাটা ওর মনে নেই। ইমতিয়াজ, তোমার কাছে আমার অনুরোধ, আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে চাই। আমি তোমার সব টাকা পরিশোধ করে দিব আছে। আমি জানি তোমার অনেক টাকা খরচ হয়েছে, আমি সম্পূর্ণটা তোমাকে দিয়ে দিব। ইমতিয়াজ অনিচ্ছুকভাবে মুখে হাসি ফুটিয়ে, স্যার, আপনি ভুল ভাবছেন। আমার টাকার কোনো প্রয়োজন নেই। আপনার মতো আর লাবণীর মতো সরি প্রাপ্তি আপনাদের কিছু করাটাও ভাগ্যের ব্যাপার। আপনি যেহেতু নিয়ে যেতে চান, আমি বাধা দিব না, কারণ আমার কোনো অধিকার নেই। কথাগুলো শেষ করে ইমতিয়াজ উঠে নিজের রুমে এসে চোখের অস্ত্রগুলো লুকানোর চেষ্টা করছে। এই 2 বছরের একটু একটু জায়গা করে নিয়েছে লাভলি, কিন্তু আজ সে এইভাবে চলে যাবে ইমতিয়াজ ভাবতেই পারেনি। প্রাপ্তিকে নিয়ে আসা হলো আয়ানের বাড়িতে। বাড়ির সামনে দাঁড়িয়ে প্রাপ্তি সেই প্রথম দিনের মতো তাকিয়ে আছে। সবাই প্রাপ্তি এসেছে শুনে দৌড়ে বাইরে আসলো। আরিয়া এসে প্রাপ্তিকে জাপটে ধরে কান্না শুরু করলো। প্রাপ্তি আরিয়ার মাথা উঠিয়ে কিছুক্ষণ তাকিয়ে সামনের দিকে পা বাড়ালো। ঘরে ঢুকে ড্রয়িং রুমে নীলিমা বেগমকে দেখে তাকিয়ে আছে। প্রাপ্তি এসেছে শুনে শিরিন ড্রয়িং রুমে নিয়ে এসেছে তাকে।
নীলিমা বেগম কাঁদো কাঁদো মুখ নিয়ে 2 হাত বাড়িয়ে মাথা দিয়ে ইশারা করছে কাছে আসার জন্য। প্রাপ্তিও ধীরে ধীরে এগিয়ে নীলিমা বেগমের সামনে বসল। প্রাপ্তি নিজ থেকেই হঠাৎ করে বলল, মা। তুমি মাকে চিনতে পেরেছ? প্রাপ্তি কোনো কথাই বলল না। নীলিমা বেগমের কোলে মাথা রেখে, কেমন আছো মা? তোকে পেয়ে আমি খুব ভালো আছি, খুব। প্রাপ্তি, তুমি আমাকে কেন চিনতে পারছো না? প্রাপ্তি, আমি তোমার আয়ান। তুমি মাকে চিনতে পারছো কিন্তু আমাকে চিনলে না, এটা কেমন হয়ে গেল না? প্রাপ্তি কিছু বলল না। আরিয়াকে কাছে টেনে, নতুন মা অনেক ভালো, তাই না? আরিয়া প্রাপ্তিকে জড়িয়ে, তুমি তো আমার মা, নতুন পুরনো সবই তো তুমি। পুরোই বাবার মতো কথা বলতে শিখে গেছিস। চিন্তা করিস না, তোর নতুন মা আমার থেকেও তোকে অনেক ভালোবাসবে। আয়ানের কাছে প্রাপ্তির কথাগুলো সুবিধা লাগছে না। তার মানে প্রাপ্তি ইচ্ছে করে তাকে না চেনার অভিনয় করছে। আয়ান পারভিন বেগমকে কল করেছে আসার জন্য। মেয়ের কথা শুনে যেন নিজেকে আর আটকাতে পারল না। তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন মেয়ের কাছে আসার জন্য। প্রাপ্তি দোতলায় গিয়ে নিজের রুমের দরজা খুলে নিঃশ্বাস নিয়ে কতদিন পর সে চিরচেনা জায়গায় মুক্ত পাখির মতো উঠতে ইচ্ছে করছে। রুমে এসে দক্ষিণ পাশের জানালা খুলে পর্দা সরিয়ে নিঃশ্বাস টেনে নিয়ে চোখ বন্ধ করে আছে। আয়ান পেছন থেকে এসে জড়িয়ে ধরতেই চোখ খুলে বাইরের দিকে তাকিয়ে আছে বহু দূরে। আমি জানি তুমি আমাকে চিনতে পেরে না চেনা অভিনয় করছো। কেন করছো এসব? প্রাপ্তিকে ঘুরিয়ে বুকের সাথে জড়িয়ে ধরতে যাবে তখনই প্রাপ্তি হাত দিয়ে বাধা দিয়ে, এখানে এখন অন্য একজনের জায়গা হয়েছে, আমার জায়গায় ফুরিয়ে গেছে। কোনো এক গুণী ব্যক্তি বলেছিলেন, যদি তুমি প্রথম জনকে ভুলে দ্বিতীয় কাউকে ভালোবাসো তাহলে প্রথমটা তোমার ভালোবাসা ছিল না। কারণ যদি তুমি প্রথম জনকে ভালোবাসতে তাহলে দ্বিতীয় জনকে কখনোই ভালোবাসতে না। প্রাপ্তি, আমি বুঝেছি তুমি কেন কথাগুলো আমায় বলছো। প্রাপ্তি, তুমি আমায় ভুল বুঝছো। আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। সেটা তো কাল নিজের চোখেই দেখলাম। যেখানে আমার থাকার কথা সেখানে অন্য একটা মেয়ে। ছি, আমি ভাবতে পারছি না এত সহজে আমার জায়গাটা পূর্ণ হয়ে যাবে। তার মানে কাল তুমি আমায় দেখেছিলে? তাহলে কেন তুমি আমার ডাকে সাড়া দাওনি? কার ডাকে সাড়া দেব? যে মানুষটা কনফারেন্সে শত শত মানুষের সামনে বলতে পারে তার জীবন নতুনভাবে শুরু করবে, তাহলে সেখানে আমার কিছু করার থাকে না? আমি ভেবেছিলাম আমার আয়ান আমারই আছে, কারণ আমি মনে করতাম পৃথিবীর সব ভালোবাসা একত্রিত করলো আমার প্রতি তোমার ভালোবাসা সমান হবে না। আমি বেশি ভেবেছিলাম, তাই না? কথাটা বলেই প্রাপ্তি কাঁদতে শুরু করলো। আয়ান জোর করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, আমার পাগলির এত অভিমান আমার উপর। তুমি তোমারগুলো বললে আমারগুলো শুনবে না? কাল শুধু জড়িয়ে ধরাটা দেখলে, আর কিছু দেখলে না? কথাটা বলে প্রাপ্তিকে বসিয়ে চোখ মুছে দিয়ে, ওর নাম আরমিন। আজ তোমার আয়ান তোমার সামনে বসে আছে, সেটা ওই মেয়েটার কারণেই। তোমার মনে আছে চীনের রাসগোল আঙ্কেলের কথা? মনে আছে? সে আঙ্কেলের মেয়ে আরমিন। প্রাপ্তি আয়ানের দিকে তাকালো। আয়ান আবার বলল, আমাদের অ্যাক্সিডেন্টের 1 মাস পর আমার জ্ঞান ফিরে আসে। আমি তখন জানতে পারি আমি চেন্নাইতে। সেখান থেকে এসে কয়েকদিন পর জানতে পারি তুমি সত্যি আমাকে একা একা রেখে চলে গেছো। আর তোমার আয়ান তোমাকে ভুলতে পারে না। তুমি এই রুমের দিকে তাকিয়ে দেখো তো কোনো পরিবর্তন আছে কিনা। পুরো বাড়িটা ঘুরে দেখো, কোথাও পরিবর্তন পাবে না। আরমিন অনেক ভালো একটা মেয়ে। আয়ান প্রাপ্তিকে ধীরে ধীরে সব বলে শেষ করলো। প্রাপ্তি সব শুনে নিচের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ চুপ থেকে প্রাপ্তি এবার নিজেই আয়ানকে জড়িয়ে ধরে। কিন্তু আমার বাচ্চা কোথায়? আয়ান প্রাপ্তিকে আশ্বস্ত দিয়ে, কালে হসপিটাল গিয়ে সব জেনে নেব। আমাদের বাচ্চাকে কি করেছে তাও জেনে আসবো। তুমি ভেঙে পড়ো না। পারভিন বেগম মেয়েকে জড়িয়ে ধরে বসে আছে অনেকক্ষণ, ছাড়লেই যেন আবার হারিয়ে যাবে। নীলিমা বেগম আর আয়ান কথা বলছে সেদিকেও খেয়াল নেই। ইমতিয়াজ সকাল সকাল এসেছে আয়ানের বাড়িতে। তার মনের লাবণীকে কাল থেকে দেখতে না পেয়ে মন ছটফট করছে। তাই রাতটা কোনোভাবে কাটিয়ে সকালে চলে এসেছে, কিন্তু এসে শুনল সে এখনো ঘুম থেকে ওঠেনি। আচ্ছা লাবণী কি অ্যান্সারের সাথে ঘুমিয়েছে নাকি অন্য রুমে? তার কি সব মনে পড়েছে এখানে এসে?
লাবণী এতটা দিন আমাদের কাছে ছিল, একবারের জন্য আমাদের কথা ভাবলো না। আমার কথা বা দিলাম, কিন্তু আমার মায়ের কথা তো ভাবতে পারতো। তবে ওর পরিবার ফিরে পেয়েছে, মা জানলে নিশ্চয়ই খুশি হবে। মিজান সাহেব উঠে ড্রয়িং রুমে এসে ইমতিয়াজকে দেখে। আপনি কে বাবা? ইমতিয়াজ উঠে সালাম দিয়ে, আমি ইমতিয়াজ, স্যারের সাথে দেখা করতে আসছি। স্যার আসতে বলেছেন। ও আচ্ছা বাবা, বসো। আসলে বাড়ির লোককে ফিরে এসেছে, তাই ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গিয়েছে। শিরিন মা? শিরিন এগিয়ে এসে, জি চাচা বলুন। আয়ানকে ডেকে দাও, বলো ওর সাথে একজন লোক দেখা করতে এসেছে। সূর্যের লাল রঙের আভা দেওয়ালে এসে লেপ্টে আছে। আয়নের বুকের ভেতর গুটিসুটি হয়ে শুয়ে আছে প্রাপ্তি। মনে হলো কত শত যুগ পার হয়ে দুজন একসাথে হয়েছে। শিরিন দরজার সামনে গিয়ে অস্বস্তি হচ্ছে। আজ আয়নকে ডাকতে তার লজ্জা লাগছে। ভাইয়া যদি খারাপ কিছু ভাবে অবশ্যই ভাববে না, ভাই কেন? আমি তো ইচ্ছে করে ডাকতে আসিনি, চাচা বললো তাই আসছি। শিরিন দরজায় সামান্য থাপ্পড় দিয়ে, ভাইয়া নিচে আপনার জন্য একজন লোক অপেক্ষা করছে। কথাটা বলে শিরিন আর দাঁড়ালো না। আয়ান ঘুম ঘুম চোখে শিরিনের কথার আওয়াজ পেয়ে উঠতে যাবে, কিন্তু প্রাপ্তির দিকে চোখ পড়তে মুচকি হাসল। চুল এলোমেলো হয়ে আছে। চুলগুলোকে মুখের ওপর থেকে সরিয়ে দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তাকে অসম্ভব সুন্দর লাগছে। মায়াবী পরী নিজে যেন তার ঘরকে আলোকিত করে রেখেছে। আয়ান উঠতেই প্রাপ্তিও চোখ খোলে। হসপিটাল যাবে নাকি? আয়ান উঠে তোয়ালে হাতে নিয়ে বাথরুমে ঢুকতে ঢুকতে, না, আমার বউ ফিরে এসছে। এই কয়টা দিন হসপিটালে যাওয়ার প্রশ্ন আসে না। শিরন কি বলে গেল জানি না, তাই উঠে গেলাম। প্রাপ্তি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বেজে গেছে। আরিয়ার কথা মনে পড়তেই নিজেও উঠে গেল। দুজনে ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে কথা বলছে। ইমতিয়াজ অবাক হয়ে তাকিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। যে মেয়ে কাল পর্যন্ত দেখলাম কিছুই মনে নেই, আর সেই মেয়ে আজ কি সুন্দর হাসি মুখে কথা বলছে। এই প্রথম ইমতিয়াজ প্রাপ্তির হাসি দেখতে পেল। এতটা সুন্দর হাসি কারো হতে পারে নাকি আমি প্রথম দেখেছি বলে এমন লাগছে? প্রাপ্তির হাসিতে ডুবে গেল ইমতিয়াজের। মনে হলো তাহলে কি এই বাড়িতে আসার পর ওর সব মনে পড়ে গেছে। আয়ান ইমতিয়াজকে দেখে, কেমন আছো? বসো। কেমন আছেন? কাল আসার সময় আপনাকে তেমন কিছুই বলে আসতে পারিনি। ভালো করেছেন সকাল সকাল চলে এসেছেন। আপনার মায়ের সাথে কথা বলবো, ওনার নাম্বারটা দিয়ে যাবেন। প্রাপ্তির কথায় ইমতিয়াজ পুরোই হতভম্ব হয়ে আছে। এই 2 বছরেই প্রথম প্রাপ্তি তার সাথে এত সুন্দর হাসি মুখে কথা বলেছে। ইমতিয়াজকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আয়ান প্রসঙ্গ পাল্টে বলল, ইমতিয়াজ, তুমি কিন্তু না খেয়ে একদম যাবে না। ইমতিয়াজ প্রাপ্তির থেকে চোখ সরিয়ে, না স্যার, অন্য একদিন। আয়ান মনে মনে ইমতিয়াজের দিকে তাকিয়ে বলছে, খাবি না? ভালো কথা। তাই বলে আমার বোর্ড দিকে কীভাবে তাকিয়েছিস কেন? তোকে আমার বোর্ড দিকে তাকিয়ে থাকার জন্য বেতন দিয়ে রাখছি নাকি? আয়ানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে, স্যার কিছু বলবেন? না না। আরিয়া এসে প্রাপ্তিকে পেছন থেকে জড়িয়ে ধরে। মা, আমি কিন্তু আজ স্কুলে যাব না। আজ সারা দিন আমি তোমার সাথেই থাকবো। প্রাপ্তি আরিয়ার কপালে চুমু দিয়ে, মেয়ে আমার বড় হয়েছে ঠিক, কিন্তু বাচ্চা মেয়ে এখনো যায়নি। আচ্ছা ঠিক আছে, আজ স্কুলে যেতে হবে না। ইমতিয়াজ দৃশ্যটা দেখে আয়ানের দিকে তাকিয়ে, আপনাদের মেয়ে? হুম। আপনাদের বিয়ে তো তাহলে কম সময় হয়নি স্যার। তার মানে কাল আপনি যে কথাটা বলেছেন সেটা প্রাপ্তির 3য় সন্তান ছিল। আয়ান মুস্কি এসে, হুম। ইমতিয়াজ আর কিছুই বলল না। সবাই একসাথে নাস্তা করে আয়ান ইমতিয়াজকে নিয়ে সেই হসপিটালে চলে গেল যেখানে প্রাপ্তিকে ইমতিয়াজ পেয়েছিল। আরমিন সুমনার কাছ থেকে জানতে পেরেছে প্রাপ্তি বাড়িতে ফিরে এসেছে, তাই সে হসপিটালে না গিয়ে আয়ানের বাড়িতেই আসলো। আরিয়া, শিরিন আর প্রাপ্তি মিলে নানান গল্প জুড়ে বসলো। আরমিনকে দেখে প্রাপ্তি উঠে দাঁড়িয়ে, প্রাপ্তি, আপনি? কেমন আছো? ভালো, কিন্তু ও তো বাসায় নেই। আপনি নিশ্চয়ই আয়নের কাছে না, এসেছেন। আমি তোমাকে দেখতেই ছুটে এসেছি। আরিয়ার কাছে এগিয়ে গিয়ে, আরিয়া, মাকে পেয়ে আন্টিকে ভুলে গেলে?
আরিয়া আরমিনের দিকে ফিরে। প্রাপ্তি আর আরমিন অনেক কথাই বলল। আরমিন যে জায়গা আয়ানের মনে পেয়েছিল সেটা এক রাতেই শেষ। আরমিন আর চায় না নিজের মনেও আয়ানের জন্য কোনো জায়গা থাকুক। আয়ান যেভাবে শেষ থেকে শুরু করে, আজ থেকে আমিও সেই অনুসরণ করেই হাঁটবো। ও পারলে আমি কেন পারবো না? আমারই ভুল হয়েছে ওনার কথা ভেবে সময় পার করে, কিন্তু আর না। আব্বুর মনে আমি আর কষ্ট দেব না। নিজের মনের মতো কাউকে পেরে ঠিক প্রাপ্তির মতো চুটিয়ে সংসার করব। নিজের স্বামীর ভালোবাসাকে আপন করে নেব। হসপিটালে এসে আয়ান ইমতিয়াজের কথা মতো ডাক্তার ইকবালের খোঁজ করে তার সাথে দেখা করলেন। চেম্বারের সামনে এসে আয়ান দাঁড়িয়ে। আসতে পারি? ইকবাল আয়ানকে দেখে, আরে আসুন আসুন, গরিবের দরজায় হাতের পা। আয়ান এগিয়ে এসে, বেশি বলে ফেলেছেন। আমি ঠিক কথাই বলছি, বসুন। তা কি মনে করে আমার এইখানে? আপনি আমাকে চিনতে পেরেছেন? ইকবাল কপালে ভাঁজ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে, হ্যাঁ, এখন মনে পড়েছে। কি অবস্থা আপনার? আর যাকে এখান থেকে নিয়ে গেছেন সেই মেয়েটা কেমন আছে ও? খুব ভালো আছে। সব কিছু মনে পড়েছে? ইমতিয়াজ আয়ানকে দেখিয়ে, আমার থেকে উনি ভালো বলতে পারেন, কারণ আমি যাকে নিয়েছিলাম সে আনসারের স্ত্রী। ইকবাল আয়ানের দিকে বিস্ময়কর চোখে তাকিয়ে, আপনার স্ত্রী? জি, আমি এসেছি আপনাকে ব্যাপারে জিজ্ঞেস করতে। আমার স্ত্রী আপনার হসপিটালে কিভাবে আসে? মানে কে নিয়ে এসছে ওকে? একটা মেয়ে আর একটা ছেলে নিয়ে এসেছিল। তখন রাত 12:30। আমি সব গুছিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চেম্বার থেকে বের হতেই আমাদের এখানের একজন সিস্টার এসে বলল, স্যার একজন এমার্জেন্সি রোগী আছে। সেদিন আর বাড়ি যাওয়া হয়নি। মেয়েটার এতটাই অবস্থা গুরুতর ছিল যে বাঁচবে কিনা সেটাও নিশ্চিত ছিলাম না। আল্লাহর উপর ভরসা রেখেই আমরা দুজন ডাক্তারের চিকিৎসা করলাম। আপনার স্ত্রী তো তখন প্রেগনেন্ট ছিল, তাই না মিস্টার আয়ান? জি। কিন্তু আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। ইকবাল এই কথাটা বলেই কিছুক্ষণ চুপ থাকলো। তারপর আয়ান বলল, আপনার স্ত্রী কোমায় চলে গেছে, কিন্তু যখন জ্ঞান ফিরল কিছুই মনে করতে পারছিল না। আর যারা আপনার স্ত্রীকে এখানে নিয়ে এসেছে ছেলেটার পরে কখনোই আসেনি। আর মেয়েটা 3-4 মাসের মতো এসেছে, পরে আর সেও আসেনি। তারপর এই ছেলেটাই আপনার স্ত্রীকে নিয়ে যায়। এখন কেমন আছে ও? ভালো। আয়ান বাড়ি ফিরে একটা কথাই বুঝতে পারল না, সেদিন কে ছিল এই মেয়েটা? ছেলেটাই বা কে? আয়ানের মাথায় সব গুলিয়ে যাচ্ছে। কে হতে পারে? প্রাপ্তি এসে পাশে বসে। কোনো খবর পেলে? প্রাপ্তি কথাটা বলতে আয়ান চমকে ওঠে। কিছু বলছো? বলেছি হসপিটাল থেকে কিছু জানতে পারলে? আয়ান প্রাপ্তিকে কাছে টেনে বুকের সাথে মিলিয়ে, প্রাপ্তি আমাদের বাচ্চাটাকে তারা বাঁচাতে পারেনি। তুমি চিন্তা করো না, তুমি বেঁচে আছো, আমার এতেই সব। বাচ্চা দুনিয়াতে আবার আসবে, কিন্তু তুমি যদি হারিয়ে যেতে তাহলে? প্রাপ্তি কিছু না বলে গম্ভীর হয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে। কি করে পারো শত কষ্টে নিজেকে সামনে রাখতে? আমি তো পারি না। আমার কষ্ট হয়। আমি যে তোমার মতো ধৈর্যশীল নই আয়ান। আমি মাতৃত্বের স্বাদ খুঁজে পেতে চাই। তুমি জানো, যেদিন আমার সব মনে পড়েছিল সেই দিন থেকে নিঃশব্দে কেঁদেছি। বারবার নিজের পেটে হাত বুলিয়ে অনুভব করে চোখের অশ্রু ঝরিয়েছি। এর কি কোনো মূল্য নেই? আয়ান প্রাপ্তিকে জড়িয়ে বুকের সাথে মিশিয়ে নিল। প্রাপ্তিকে এইভাবে দেখতে তার মোটেও ভালো লাগছে না। রাতের আকাশে চাঁদের আলোয় চারদিকে ঝলমল করছে। আয়ান জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। প্রাপ্তি এসে পাশে দাঁড়াতেই, আচ্ছা প্রাপ্তি, আজকে ডাক্তার বলল তোমার কিছু মনে ছিল না, তাহলে তোমার কখন থেকে মনে হয়েছে তুমি জানো, বোঝো? 1 মাস আগে। ইমতিয়াজ ভাইয়ের মা অনেক ভালো, এবং কি উনিও। তোমার ছবি যখন পেপার বা টিভিতে দেখতাম তখন আমার মাথা ঠিক থাকতো না। আমার তখন মনে হতো আমি তোমাকে চিনি। বারবার এইটাই মনে হতো, তুমি আমার এমন একজন যার ভালোবাসা আমার সব কিছু পরিপূর্ণ ছিল। আস্তে আস্তে আমার সব মনে পড়ে গেল যখন আমি ইমতিয়াজ ভাইয়ার মাকে জানাবো যে আমার সব মনে পড়েছে, তুমি আমার স্বামী। কিন্তু উনি আমি বলার আগে আমাকে অবাক করে দিয়ে হঠাৎই বলে ফেললেন,
ইমতিয়াজের সাথে তোমার বিয়েটা হলে আমি নিশ্চিন্তে মরতে পারবো। আমি অনেক দিন থেকে কথাটা ভাবছি। কথাটা শুনে আমি আর কিছু বললাম না। আমি তখন ভাবতাম তোমাকে ফোন দিব, একদিন দিয়েও ছিলাম। একটা মেয়ে ধরলো, জানলাম মেয়েটার নাম আর্মি। কিছু বললাম না, ফোন কেটে দিলাম। কথাটা শুনে আয়ান অবাক হয়ে, তুমি আমায় ফোন দিয়েছিলে? হুম, তারপর? ভেবেছিলাম সুযোগ পেলে এদেরকে সব বলে সেখান থেকে চলে আসব। আমি বলতেও চেয়েছি ওনার মাকে, কিন্তু উনি এটা ওটা বলে কথা ঘুরিয়ে নিতেন। যখন শুনলাম ইমতিয়াজ ভাইয়া ঢাকায় আসছে, তোমার প্রেস কনফারেন্সে জয়েন করবে এবং আমাকেও ডাক্তার দেখাবে, জানো আমি সেদিন কতটা খুশি হয়েছিলাম তোমাকে বুঝাতে পারবো না। ইমতিয়াজ ভাই আমাকে নিজে থেকেই সেই দিন তোমার প্রেস কনফারেন্সে নিয়ে গেল। আমি তো সুযোগ পেয়ে গেলাম, ভাবলাম তোমাকে অবাক করে দিয়ে তোমার সামনে দাঁড়াবো। কিন্তু আর্মিনকে নিয়ে তোমার শেষ কথাটা শুনে ইচ্ছেটা মরে গেল। যখন দেখলাম তুমি বাইরে আসতেই ওই মেয়েটা তোমাকে জড়িয়ে ধরেছে, তখন যেন ইচ্ছে করছিল সেখানেই মরে যেতে। তখন ভেবেছিলাম আমি ভুলছিলাম, তবে আমি আজ বলছি আমি সত্যি ভুলছিলাম তোমাকে ভুল বুঝে। আয়ান মুগ্ধ চোখে তাকিয়ে থেকে, তাই? তাহলে এখন শাস্তি পেতে হবে তো? শাস্তি? শাস্তি। কথাটা বলে প্রাপ্তির একদম কাছে গিয়ে নিঃশ্বাসের শব্দগুলো ভারী হয়ে এলো, আর পশ্চিম আকাশের চাঁদ মেঘে ঢাকা পড়ল। আশেক মাহমুদ কবর জিয়ারাত করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রিকশার জন্য দাঁড়িয়ে আছে। আরিয়াকে স্কুলে দিয়ে আয়ান আজ নতুন একটা হসপিটালে যাচ্ছে। আজ সেটার উদ্বোধন করা হবে। আয়ান না গেলেই নয়, কারণ আর্মিন চেন্নাইতে সব বিক্রি করে নিজে এই হসপিটালটা দিচ্ছে। মাঝপথে রাস্তায় আশেক মাহমুদকে দেখে গাড়ি থামিয়ে, আঙ্কেল উঠে আসুন। আশেক মাহমুদ আয়ানকে দেখে কিছু না বলেই গাড়িতে বসে। বাবা তুমি এদিকে? জি আঙ্কেল, একটা কাজ আছে, তাই দিক দিয়ে যাচ্ছে। আপনার সাথে অনেক বছর পর দেখা হলো। ঠিক বলেছ। নাতিটা কেমন আছে? না ভুল বললাম, তোমার মেয়েটা কেমন আছে? নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। জি আঙ্কেল, ভালো। এইমাত্র স্কুলে দিয়ে আসলাম। নয়না কেমন আছে? ওর তো আর খোঁজ পেলাম না। আমার হসপিটাল থেকে সে চেয়ে চলে গেল, জেদ করে আর যোগাযোগ হয়নি। আশেক মাহমুদ মন পাথরের মতো শক্ত করে, মানুষ বেঁচে থাকলে তো যোগাযোগ করবে, মৃত মানুষ কি আর কারোর সাথে যোগাযোগ করতে পারে? কথাটা শুনে আয়ান ব্রেক করে গাড়ি থামিয়ে, কি বললেন? মৃত মানে? আশেক মাহমুদ চোখের পানি মুছে, মেয়েটা অনেক পাপ করেছে, অনেক। তাই হয়তো আল্লাহ শাস্তি হিসেবে ক্যান্সার তাকে উপহার দিয়েছে। তার খারাপ কাজের জন্য কত অপমান লাঞ্ছিত করেছি। কি করব বলো বাবা? সন্তান খারাপ পথে গেলে তো বাবা মায়ের সে দায়ভার নিতে হবে, তাই না? জীবনের শেষ কয়েকটি মাস আমাদের সাথে থাকতো না, কারণ মৃদুলের সাথে তার দেখা হয়েছে জানতে পেরেছি। তার সাথেই থাকতো। আয়ান আশেক মাহমুদকে বাসার সামনে নামিয়ে দিয়ে আর্মিনের ওখানেই গেল। আয়ান ইমতিয়াজকে আসতে বলেছে এখানে। অনুষ্ঠান শুরু করার আগে আয়ান আর্মিনের একদম কাছাকাছি দাঁড়িয়ে, তুমি আমার জন্য অনেক করেছ, আমি আগেও বলেছি। সে ঋণ আমার শোধ করা সম্ভব না। আর্মি নিচের দিকে তাকিয়ে আছে। আজ আমি তোমাকে একটা উপহার দিব, নেবে? আর্মিন আয়ানের দিকে করুণ চোখে তাকিয়ে, কি হলো, নেবে? আর্মিন মুখে কিছু না বলে চোখ বন্ধ করে হাত পাতলো আয়ানের সামনে। তুমি জানতে চাইলে না উপহারটা কি? আর্মিন চোখ বন্ধ থেকেই বলল, আমি জানি তুমি আমাকে খারাপ কিছু উপহার দিতে পারো না। যেটা দিবে সেটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবেই মেনে নেব। আয়ান ইমতিয়াজকে ইশারা করে কাছে এনে ইমতিয়াজের একটা হাত আর্মিনের হাতের উপর দিয়ে, এই নাও তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আর্মিন চোখ খুলে ইমতিয়াজকে দেখে আয়ানের দিকে ফিরে তাকিয়ে মুচকি হেসে, গ্রহণ করে নিলাম আমি তোমার উপহার। আরবিন, এত সহজে তুমি ইমতিয়াজকে মেনে নিলে? সত্যি কি তোমার উপহার পছন্দ হয়েছে? তুমি আমার জন্য যেটা যাচাই করবে সেটা আমার ভালোর জন্যই করবে। কয়েকটা দিন পার হয়ে গেল। আজ ইমতিয়াজ আর আর্মিনের বিয়ে। সেই সুবাদে প্রাপ্তি আর আয়ান তাদের বিয়েতে এসেছে আরিয়াকে নিয়ে। আশরাফুল ইসলাম আয়ান আসতেই জড়িয়ে ধরে, তুমি এত দেরিতে আসলে কেন বাবা? আসলে আঙ্কেল, সকাল থেকে মায়ের শরীর ভালো না, তাই প্রাপ্তি আসতে চাইছে না। এখন জোর করে নিয়ে আসলাম।
আশরাফুল ইসলামের বাবা এগিয়ে এসে আয়ানের মাথায় হাত বুলিয়ে আল্লাহ সারা জীবন তোমায় ভালো রাখো। তুমি আমার ছেলে নাতনি সবাইকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ। সেদিন যদি তুমি আমাকে না বুঝিয়ে বলতে, তাহলে সারা জীবন আমি আমার ভুল ধারণাগুলো নিয়ে কাটিয়ে দিতাম। আরমিনও এগিয়ে এসে তুমি বলতে না আমার ঋণ তুমি কখনো শোধ করতে পারবে না। তোমার ঋণ তো সেদিনই শোধ হয়ে গেছে, যেদিন আবার আমাদের পরিবারটাকে একসাথে করে দিয়েছ। আয়ান, তুমি এমন একটা মানুষ যার তুলনা সে নিজে, তার সাথে কারো তুলনাই চলে না। আরমিনের বিয়ে শেষ করে ইমতিয়াজ আরমিনকে রাজশাহী নিয়ে গেল। নতুন করে শুরু হলো আরেকটা জীবন। আয়ান নয়নাকে নিয়ে আজ ভাবনার জগতে বসেছে। আশেক মাহমুদের সাথে দেখা হওয়ার পর থেকে আয়ান মনে মনে অঙ্ক কষে বের করলো, ডাক্তার ইকবাল যে মেয়ের বর্ণনা দিয়েছে সেটা নয়না ছাড়া কেউ নয়। আয়ান পরের দিন আশেক মাহমুদের বাড়ি চলে গেলেন। কলিং বেল বাজতেই ইয়াসমিন বেগম দরজা খুলে দিয়ে, তুমি? জি আমি। ভেতরে এসে বসো। হঠাৎ কি মনে করে? আঙ্কেল বাসায় নেই? না, বাজারে গেছে, বাজার শেষ তাই। আন্টি মৃদুলের বাসাটা কোথায় আপনি জানেন? ইয়াসমিন বেগম কিছু না বলে উঠে ভেতরের রুমে চলে গেলেন। আয়ান খানিকটা অবাক হয়েও চুপ করে বসেছিল। ইয়াসমিন বেগম ফিরে আসলো, কিন্তু সাথে একটা চিঠি আয়ানের হাতে দিয়ে, নয়না তোমার জন্য এইটা রেখে গেছে, বলেছে তুমি আসলে দেওয়ার জন্য। হয়তো তুমি তোমার সকল প্রশ্নের উত্তর এখানেই পাবে। আয়ান চিঠিটা হাতে নিয়ে নিস্তব্ধ হয়েছিল কিছুক্ষণ। আন্টি আজ তাহলে আসে। সে কি বাবা, তুমি আমাদের বাসায় এসেছো, কিছু না মুখে দিয়ে চলে যাবে? অন্য একদিন। আয়ান উঠে পা বাড়াতেই, তোমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে তাই না? ভালো আছে ও? জি ভালো আছে। ওকে দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু সামনে যেতে খুব ভয় হয়। যদি তুমি... ইয়াসমিন বেগমকে থামিয়ে, আপনি গিয়ে দেখে আসবেন। ও প্রাপ্তির মেয়ে, চরিত্র পেয়েছে মায়ের মতো। মা পাগল মেয়ে কখন অন্যের কথায় কান দিবে না। আমি ওকে নিজের হাতে গড়ে তুলেছি, ওর নিজের মায়ের মতো। কথাটা বলে আয়ান আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না। প্রাপ্তি গভীর ঘুমে তলিয়ে আছে, কিন্তু আয়ানের চোখে কোনো ঘুম নেই। নয়না চিঠিটার কথা মনে পড়তেই উঠে বসল। আবছায়া আলোতে প্রাপ্তির দিকে তাকিয়ে কপালে ভালোবাসার পরশ দিয়ে উঠে ব্যালকনির লাইটটা জ্বালিয়ে ইজি চেয়ারটাই বসলো। চিঠিটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চিঠিটা পড়তে শুরু করলো আয়ান। প্রথমে তোকে কি বলে শুরু করব আমি জানি না, তবে এটা নিশ্চিত তুই যখন এই চিঠিটা পড়ছিস তখন আমি আর এই দুনিয়াতে নেই। তোর মনে অনেক প্রশ্ন জমে আছে আমি জানি, তবে এই চিঠিটা পড়ার পর তোর সব উত্তর তুই পেয়ে যাবি। তোর মনে আছে আয়ান, যেদিন মৃদুদের বাচ্চার বাবা তুই হতে চেয়েছিস, আমি সেদিন থেকেই তোকে ভালোবেসে ফেলেছি। তুই শুধু বাচ্চার বাবাই হতে চেয়েছিস, কিন্তু আমার মনে মানুষ নয়। বিশ্বাস কর, তোকে অনেকবার বোঝাতেও চেয়েছি, কিন্তু তুই আমাকে বুঝলি না। তোর মনে শুধু প্রাপ্তি আর প্রাপ্তি। দেশে ফেরার পর তোর সাথে যখন আমার আবার দেখা, ভেবেছিলাম অতীতের সব ভুলে তোকে নিয়ে সংসার করব। আমি, তুই আর আরিয়া। তোকে আমি মিথ্যা বলেছিলাম, আমার স্বামী সন্তান আছে। অবশ্য তুই সবটাই জেনে গেছিস, এবং কি আমাকে অনেক অপমানও করেছিস। আমার স্বপ্ন ধারণা সব ভেঙে তুই আবার প্রাপ্তিকে বিয়ে করেছিস। তখন আমি সহ্য করতে পারিনি আয়ান। আমি জানি আয়ান, আমি খারাপ ছিলাম, মাদকাসক্ত ছিলাম, কিন্তু বিশ্বাস কর, তোকে পেলে আমি সব ছেড়ে দিতাম। আয়ান, তোর প্রাপ্তিও সেদিন আমাকে অনেক অপমান করেছিল। সেদিন আমি কাঁদতে কাঁদতে তোর বাড়ি থেকে বেরিয়ে আসলাম। পরের দিন তোর বউয়ের হয়ে তুই আবারও আমায় অপমান করলি। আয়ান, আমি সত্যি কি তোর যোগ্য ছিলাম না? তবে এর কিছুদিন পর মৃদুলের সাথে আমার আবার দেখা। মৃদুল সব কিছুর জন্য আমার কাছে ক্ষমা চেয়ে নিল। আমি তখন নিমিষেই মাফ করে দিয়েছিলাম, আর তোর কথাও সব বলেছিলাম ওকে। মৃদুল বলল আরিয়াকে নিয়ে এসে আমরা একসাথে আবার থাকা শুরু করব। তোদের অ্যাক্সিডেন্টের প্ল্যান ছিল ওরই। অ্যাক্সিডেন্টের পর প্রাপ্তিকে নিজের স্ত্রী বলে সেখান থেকে সরিয়ে ফেলে, আর তোকে মারার প্ল্যান করেছিল। কিন্তু প্রাপ্তির কোনো দোষ ছিল না। হয়তো সে আমায় কম কথা শোনায়নি, তবে ওর জায়গা
আমিও থাকলে একই কাজ করতাম। সেটা ভেবেই আমি ওকে হসপিটালে নিয়ে যাই। যখন তুই দেশে ফিরে এলি তখন মৃদুল আমাকে ছেড়ে চলে যায়। যাবে না কেন বল? তখন যে ডাক্তার বলেছে আমার সময় ফুরিয়ে এসেছে, কিন্তু কোথায় গেছে আমি জানি না। ভেবেছিলাম প্রাপ্তিকে সুস্থ করে তোর কাছে ফিরিয়ে দেব, তাও আর হলো না। আমার সময়টা এতই কম ছিল, তোর কাছে ক্ষমা চাওয়ারও ভাগ্য জোটেনি। আয়ান, আমি অনেক অন্যায় করেছি তোদের সাথে। আমি জানি এসবের ক্ষমা নেই। তুই আমাকে ক্ষমা করিস না, কিন্তু আমার মেয়েটাকে দেখে রাখিস। প্রাপ্তি ওর মা, তুই ওর বাবা। সারা পৃথিবীর মানুষ শুধু এটাই জানবে। আমার মতো পাপের ছায়াও ওর ওপর যেন না পড়ে। হয়তো এজন্যই আমি বেঁচে থাকবো না। তোকে এই চিঠি কেন লিখেছি জানিস? আমি জানি তুই আয়ান একদিন না একদিন সব ঠিক করে নিবি, প্রাপ্তিকেও খুঁজে নিবি, কারণ শেষ থেকে শুরু করাটাই আয়ানের কাজ। কিন্তু আমি পাপী মরে গেলে বেঁচে যাবে আরেকটা শয়তান। সেই শয়তান আমাকে বোকা বানিয়ে আবারও তোর সর্বনাশ ডেকে এনেছে। জানি না তার জন্য কি শাস্তি অপেক্ষা করছে, তবে আমি জানি তুই তাকে কখনোই ছাড়বি না। ভালো থাকিস তোরা, খুব ভালো থাকিস। আয়ান চিঠিটা হাতে ধরে চোখ বন্ধ করে বসে আছে। কারো স্পর্শ পেয়ে অনুভব করে। তুমি না ঘুমেছিলে? ঘুমিয়েছিলাম। ক্ষমা করে দাও মানুষটাকে। তুমি কি চিঠিটা পড়েছ? তোমাকে না বলেই পড়ে ফেললাম, সেজন্য সরি। কিন্তু আমি তোমাকে বলবো, মৃত মানুষটাকে ক্ষমা করে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। জীবন কখনো থেমে থাকে না, জীবন নিজের গতিতে চলে। পাপ পুণ্যের হিসাব মানুষ করতে পারে না, সেটা আল্লাহর হাতে ছেড়ে দাও। তোমার অর্জন অনেক বেশি, তাই মানুষ নামের কিছু শয়তান পিছনে পড়ে থাকবেই। আর আমরা সেই মানুষগুলোকে হারিয়ে দিয়ে জীবনে হাজারো বাধা আছে, সব কিছুকে পিছনে ফেলে আমরা একসাথে শেষ থেকে শুরু করব।